আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মূসক ও আয়কর প্রদান প্রক্রিয়া, মূসক, ভ্যাট, আয়কর, আইটি। এই বিষয়টা অনেকেই সমস্যা, কিভাবে পরিশোধ করতে হবে সেটা জানে না। স্কুল সরাসরি ভ্যাট রিটার্ন দেয় না। ভ্যাট কাটার দায়িত্ব থাকে স্কুল ব্যবস্থাপনা কমিটি বা প্রধান শিক্ষকের অধীনে, যারা সরকারি ফান্ড ব্যবহার করেন। সরকারি পদ্ধতিতে বিল ভাউচারে ভ্যাট ট্যাক্স কাটার নিয়ম আছে, যেমন 10% ভ্যাট এবং 2% থেকে 5% ট্যাক্স নির্দিষ্ট খাতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য এক, মূসক ভ্যাট 10% এবং আয়কর আইটি 5%। চলুন আমরা দেখে নেই পরবর্তী ধাপটা কি আছে। এক্ষেত্রে ধরুন আপনার বিদ্যালয়ের স্লিপের প্রথম কিস্তিতে 15,775 টাকা 55 টাকা পেয়েছেন। এখন আপনার মূসক বা ভ্যাট কত হবে এবং আয়কর বা আইটি কত হবে? এক্ষেত্রে মূসক ভ্যাট হবে আপনার প্রাপ্ত টাকা 10%, অর্থাৎ 15,775 টাকা 55 পয়সা গুণ 10% সমান আপনার যে টাকাটা আসবে 1575 টাকা 56 পয়সা। এবং আইটি হবে আপনার প্রাপ্ত টাকার 5%, অর্থাৎ 15,775 টাকা 55 পয়সা গুণ 5% সমান 787 টাকা 78 পয়সা। চলুন এবার অনলাইন সিস্টেমে দেখে আসি কিভাবে আমাদের এই ভ্যাটটা পরিশোধ করতে হয়। যখনই আমরা অটোমেটেড চালান সিস্টেম দিয়ে সার্চ করব যে কোনো একটি ব্রাউজারে, এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ibas.finance.gov.bd। তো এই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে এনবিআর এর জমা চলে যেতে হবে। যেহেতু আমরা পাসপোর্ট ফি দিচ্ছি না, তো পাসপোর্ট ফি বিষয়ে আমার অন্য একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এনবিআর এর জমার জন্য আমাকে যে দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে আয়কর এবং মূসক। তো আমি প্রথমে মূসকটা জমা দিব, যেহেতু মূসক হচ্ছে ভ্যাট। তো ভ্যাটের জন্য এখানে বিআইএন নাম্বার, এটা প্রযোজ্য নয়, এটা প্রয়োজন না। সারচার্জের ধরন নির্বাচন করুন। আপনাকে দিতে হবে দেশজ পণ্য ও সেবার উপর মূসক। আমাদের কত টাকা মূসক হবে সেটা আপনি আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে জেনে নিতে হবে। কত টাকা হবে সেটা এখানে পরিমাণটা বসিয়ে দিতে হবে আপনার। ধরুন আমার যে পরিমাণ টাকাটা আছে সেই টাকাটা আমি লিখে ওকে করে দিলাম। এখন একটু অপেক্ষা করতে হবে। আপনার ভ্যাট কমিশনারেটটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি ভ্যাট কমিশনারেট সিলেক্ট করার জন্য আপনাকে নিতে হবে, যেহেতু আমরা আমাদের ঢাকা বিভাগে আছে, এটা বিভিন্ন বিভাগীয় শহরের এবং ভ্যাট কমিশনারেট অবস্থান থাকবে। যেহেতু আমরা ঢাকাতে অবস্থান করছি, ঢাকার পাশে মুন্সিগঞ্জ, তো আমাদের শুল্ক আবগারি ভ্যাট কমিশনারের ঢাকা মুন্সিগঞ্জ এটা সিলেক্ট করে দিলাম আমি। এরপরে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, আমি যেই উদ্দেশ্যে জমা দিচ্ছি যেই প্রতিষ্ঠানে, আমি ধরুন আপনাকে খুঁজে নিতে হবে, আপনার বিভাগীয় শহর হতে পারে, আপনার জেলা শহর হতে পারে। ধরুন আমি জেলা শহরের বরাবর এটা আমি জমা দেব, তাহলে মুন্সিগঞ্জ বিভাগীয় কার্যালয় শুল্ক আমি আপনার খুঁজে নিলাম, আপনারটা আপনি খুঁজে নিতে হবে। এক্ষেত্রে এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, আপনাকে এটা অটোমেটিক সিলেক্টই থাকবে। আপনার দেখে নিতে হবে আপনার ভ্যাটটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে আপনার যে বিষয়টা দেখতে হবে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। যেহেতু আমি সরকারি প্রতিষ্ঠানের জন্য জমা দিচ্ছি, অতএব আপনাকে সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এইরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনাকে অবশ্যই এখানে প্রতিষ্ঠানের নাম বা কোড টাইপ করতে হবে। আপনাকে কেয়ারফুলি আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে সার্চ করলেই আপনি এখানে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই প্রতিষ্ঠানের নাম। আমি সিলেক্ট করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আপনাকে অন্যান্যতে ক্লিক করতে হবে। আপনি আপনার নাম এবং ঠিকানাটা অবশ্যই এখানে প্রেস করে দিলেই আপনার সঠিকভাবে এগোবে। এখন আপনার নাম এবং আপনার যে ঠিকানা আছে সেটা সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয় 4 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হচ্ছে তার মোবাইল নাম্বারটা আপনার সিলেক্ট করতে হবে এখানে কেয়ারফুল। আমি আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার ব্যবহার করলাম। তো এখানে আপনার এই নাম্বারটা বসিয়ে দিতে হবে, প্রধান শিক্ষকের নাম্বারটা হতে হবে এটা অবশ্যই। হ্যাঁ, এইবার আপনার যে 5 নম্বর পয়েন্ট, অর্থ পরিশোধের ধরন বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। এখানে আপনি 4টা পেমেন্ট গেটওয়ে সিস্টেম পাবেন: মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং আপনি পেয়ে যাবেন ব্যাংক কাউন্টারে জমা। যেহেতু আমি ব্যাংক কাউন্টারে জমা দিব, তাহলে আমি ব্যাংক কাউন্টার সিলেক্ট করব। এর পূর্বে বলে রাখি, যদি আপনারা কেউ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন তাহলে তাও দেওয়া যাবে। আপনাকে বিকাশ, নগদ, রকেট এবং ট্যাপ সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ব্যাংক কাউন্টারে দিচ্ছি, ওকে ব্যাংক কাউন্টার এবং সেভ করে নিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, অটোমেটিকলি আপনি ওকে চলে আসছে এবং তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে। এটা লেখাটা হওয়া মানে আপনি আপনার ভ্যাটটা কাজ করতে পেরেছেন। এই পর্যায়ে এরকম একটা ইন্টারফেস দেখাবে।
আপনি এই স্লিপটাকে অবশ্যই আপনি প্রিন্ট করে ব্যাংকে নিয়ে যেয়ে আপনার টাকাটা জমা দিতে হবে। এবার চলুন আমরা আইটি কিভাবে পরিশোধ করব দেখে। আইটি পরিশোধের জন্য আবার চলে আসবো এনবিআর এর জমা আয়কর। আয়করই হচ্ছে ইনকাম ট্যাক্স বা আইটিতে চলে আসলাম। আয়করে এখানে আমাদের অপশনাল যে বিষয়টা আছে এটা আপনার দিলেও চলবে, না দিলেও চলবে। কর বর্ষটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে, আপনার কর বর্ষটা নিতে হবে। যেহেতু আমি 2024 এবং 25-এর কর বর্ষটা নির্বাচন করেছি, এখন এই ক্ষেত্রে আমার আয়করের নির্বাচন করতে হবে, আয়করের ধরন নির্বাচন করতে হবে। আপনার আয়করের ধরনটা কি? কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক দেওয়া আয়কর আমি সিলেক্ট করে দিলাম। এইবার আপনাকে সোর্স ট্যাক্স, আপনার কি দিচ্ছেন আপনি দিচ্ছেন সোর্স ট্যাক্স, আপনাকে সোর্স ট্যাক্স ক্লিক করে দিতে হবে। এরপর আয়করের যে ধারা আছে এখানে আপনি কি ধারায় আয়কর দিচ্ছেন, কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন, অর্থাৎ 90 নাম্বার যেটা আছে, আপনাকে এখানে আপনার উপজেলা শিক্ষা অফিসে জানতে হবে আপনার আইটিটা কত এসেছে, অর্থাৎ 5% আপনার কিস্তির উপরে যেটা আছে সেটাই আসার কথা। আপনি উপজেলা শিক্ষা অফিস থেকে জেনে নিতে পারেন। আমি আমার যে 5% আয়করটা হবে সেটা আমি এখানে দিলাম। ওকে প্রেস করলেই আপনার এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। কর অঞ্চল, এটাকে আপনার কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। আপনি কোন কর অঞ্চলের আওতায় আছেন, অর্থাৎ আপনার যে বিভাগীয় অংশটা আছে সেই অংশটাকে আপনার সিলেক্ট করতে হবে। ধরুন আমি যেহেতু ঢাকা জোনে আছি, আমাকে ঢাকা জোনটাই সিলেক্ট করতে হবে। এখন আমার দেখতে হবে আমার ঢাকা জোন আমার কি কর অঞ্চল না নারায়ণগঞ্জ। আমার যেহেতু কর অঞ্চল হচ্ছে নারায়ণগঞ্জ, আমি কর অঞ্চল নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম। এরপরে আপনার যে সরকারি প্রতিষ্ঠান বরাবর উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে তা ক্লিক করতে হবে। তো আমি যেহেতু নারায়ণগঞ্জের হেড অফিসেই জমা দিব, এটা আমি বলে দিলাম। আর ব্যক্তি কর্তৃক দেওয়া আয়কর এটা অটোমেটিকলি থাকবে, এটা চেঞ্জ করার কিছু নেই। আপনার দেখে নিতে হবে আপনার খাতের যে বিবরণটা আছে আয়করটা এখানে আপনার সঠিকভাবে অঙ্কটা আছে কিনা দেখে নিয়ে আপনার ধারাবাহিকভাবে পূর্বের ন্যায় যে কাজটা দেখিয়েছি আমি ভ্যাটে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, যেহেতু আমি সরকারি প্রতিষ্ঠানের জন্য জমা দিচ্ছি আপনাকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের নাম বা কোড টাইপ করতে হবে। এখানে আপনি যদি কোড টাইপ করেন, আপনি যখন এইভাবে ক্লিক করবেন আপনার নামটা লিখে নেবেন অথবা কোডটা টাইপ করবেন, আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামটা চলে আসবে। আমার প্রতিষ্ঠানের নামটা চলে এসেছে, আমি ক্লিক করে দিলাম। যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন যার মাধ্যমে অন্যান্য আমি ক্লিক করে দিলাম। অন্যান্যতে ক্লিক করলে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা কেয়ারফুলি অবশ্যই লিখে দিতে হবে পূর্বের ন্যায়। এবার আপনার নাম এবং আপনার ঠিকানা এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হচ্ছে তার মোবাইল নাম্বার, অবশ্যই এটা প্রধান শিক্ষকের নাম্বার হতে হবে। আমি একটি নাম্বার দিয়ে দেখালাম। তো এই পরে আপনার যে বিষয়টা আছে অর্থ পরিশোধের ধরন নির্বাচন, অর্থাৎ আগের মতোই আপনার পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি আপনার সুবিধা মতো মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ড পেমেন্ট এবং ব্যাংক কাউন্টারে জমা আপনি দিতে পারেন। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেট এবং ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এবার আমি যেহেতু ব্যাংক কাউন্টারে সোনালী ব্যাংকের ব্যাংক কাউন্টারে জমা দিব, আমি সোনালী ব্যাংকের জন্য ব্যাংক কাউন্টারে জমা লিখলাম। এবার আমি যদি সেভ করি বিষয়টা দেখবেন এইভাবে একটু অপেক্ষা করবে এবং আপনার তথ্য সফলভাবে সংগৃহীত হয়েছে তা দেখাবে। আমি ওকে করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার যে স্লিপ জমা অর্থাৎ আইটির যে স্লিপটা জমা হবে এটাকে আপনার অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিয়ে আপনি আপনার স্লিপ ফান্ডের ভ্যাট এবং আইটির অবশ্যই এগুলো আপনি আপনার ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে আপনার এটা শেষ করে নিতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা সবাই, আপনারা যারা এতক্ষণ দেখলেন ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার যেহেতু আমি ভিডিওতে নতুন এই চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করতেছি। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।